প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। দর্শক, আজকে বিশ্ব বাবা দিবস। পৃথিবীর সকল বাবাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম, যাদের অক্লান্ত পরিশ্রমে সন্তানদের গড়ে ওঠা থেকে শুরু করে সব কিছুই নির্ভর করে। আমরা কিছু গর্বিত সন্তানদেরকে নিয়েও এই আজকে আলোচনা করব। দর্শক, আজকে আমাদের আলোচনা যে বিষয়বস্তুগুলো থাকবে তার মধ্যে কি হচ্ছে সুইজারল্যান্ডে, আমরা জানি যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সেখানেই নির্ভর করবে অনেক কিছুই। এছাড়া আলোচনা করব বিশ্ব বাবা দিবসকে কেন্দ্র করে আলোচনা, পাশাপাশি যে বিষয়গুলোকে সামনে আনার চেষ্টা করব সেটা হলো স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে বাংলাদেশিদের আমরা দেখছি যে 5 জন বাংলাদেশি নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের অবস্থানই বা কী। সিলেটে ডিসি প্রত্যাহার হয়েছে, এই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে আলোচনায় থাকবেন প্রফেসর ডক্টর গোলাম মাতবর, এছাড়া থাকবে বদরুল খান, ডাক্তার শাকিলা শিমু, জাহানারা মেহেরিন, কামানা পারভেজ মিশু সহ অনেকেই। আর বরাবরের মতোই নিউজ আপডেট জানাচ্ছেন জনাব নাজমুল হাসান। ধন্যবাদ আরিফ, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রবিবার, একটু আগে আরিফ আপনাদের জানিয়েছেন বাবা দিবস। সকল বাবাকে আলাদা করে শুভেচ্ছা, যে তারা আশা করি তাদের সন্তানদের সাথে একটি ভালো দিন কেটেছে আজকে অনেকেরই, যদিও সবাই না, আমি ডেফিনিট সবাই না, কিন্তু অনেকেরই কেটেছে আমি যতটুকু জানি। যাই হোক, খবরের কথায় আসি। বিশ্বকাপের পর্বটি পরে বলবো। আর নিউ ইয়র্কবাসীর জন্য একটি খুব দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর রয়েছে, উদ্বেগজনক, যদিও আমি বলবো সেটি পরে। আগে আজ রবিবার প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি জানেন প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই হুমকি ধামকি দিয়ে কথা বলে থাকেন। বিশেষ করে ইরানের সাথে তিনি এত বেশি হুমকি দিয়েছেন যে যে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে হুমকিগুলো খুব একটা তিনি মিন করেন কিনা বোঝা মুশকিল। তবে আবারও হুমকি দিয়ে আজকে তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন আজকে আবার তিনি। ঠিক এমন সময় এই হুমকিটা তিনি দিলেন আজকে, যখন একটি অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির আওতায় সম্প্রতি যেটি স্বাক্ষর করা হয়েছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দুজনেই স্বাক্ষর করেছেন ভার্চুয়ালি, যদিও সেই চুক্তির আওতায়, চুক্তি ঠিক বলা যাবে না, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর আওতায় আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানি কর্মকর্তাদের সাথে বৈঠক করছিলেন। যখন ভ্যান্স বৈঠক করছেন ইরানি কর্মকর্তাদের সাথে, তখনই প্রেসিডেন্ট ট্রাম্প এই হুমকিটা দিয়েছেন যে তিনি পুনরায় ইরানের সাথে যুদ্ধ শুরু করে দিতে পারেন। তবে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার বিষয়ে তেহরানের ঘোষণার কারণে এই আলোচনার বিষয়টি কিছুটা সংকটে পড়েছিল, যদিও ম্লান হয়ে উঠেছিল পরিবেশটিও। কাতারের মালিকানাধীন সুইজারল্যান্ডের পাহাড়ি রিসোর্ট বুগেন স্টিকে এই আলোচনাটি অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠিত হয়েছে কাতারের মালিকানাধীন একটি রিসোর্টে, এবং আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে নতুন এয়ারফোর্স ওয়ান ব্রিজ যেটি, সেটিও কাতারের দেওয়াতে যুক্তরাষ্ট্রের রাজনীতি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপর কাতারের অর্থনৈতিক প্রভাবটা খুব স্পষ্ট মনে হচ্ছে এই মুহূর্তে। গত সপ্তাহে দুই চিরশত্রু ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় এই আলোচনার আয়োজন করা হয় সুইজারল্যান্ডে। এই সমঝোতার ফলে এপ্রিল থেকে চলে আসা ভঙ্গুর, যেটি বারবারই ভেঙে যাচ্ছে যুদ্ধ বিরতি, আরো অন্তত 60 দিনের জন্য বাড়ানো হয়েছে। এই আলোচনা চূড়ান্ত একটি চুক্তি স্বাক্ষর করার জন্য সিদ্ধান্তে আসার সময় দেওয়ার জন্য এই 60 দিন বাড়ানো হয়েছে। এই চুক্তিতে বিশ্বজুড়ে জ্বালানি পরিবহনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংকীর্ণ পথ, যেটাকে বলা হয় চোক পয়েন্ট হিসেবে পরিচিত, এই হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং লেবানন সহ সব ধরনের সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছিল সেই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ। যদিও তবে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা কিন্তু চালিয়েই যাচ্ছে, এবং এর জবাবে ইসরায়েলও সেখানে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে। লেবাননের সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষায় যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে এমন যুক্তি দেখিয়ে ইরান এই সপ্তাহের শেষ দিকে জানিয়েছিল যে তারা ওই হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল পুনরায় বন্ধ করে দিয়েছে। এছাড়া রবিবার অনুষ্ঠিত আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে না বলেও ইরানি প্রতিনিধি দল জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আজ জানিয়েছেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামীকাল সোমবার পদত্যাগ করতে পারেন এবং ক্ষমতা থেকে বিদায়ের
সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করতে পারেন। তবে একই সাথে ইংল্যান্ডের সংবাদপত্র অবজারভারও এই খবরটি দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের কিছুক্ষণ আগে। তবে রয়টার্সের কাছে ব্রিটিশ সরকারের একটি অভ্যন্তরীণ সূত্র দাবি করেছে রয়টার্স সংবাদ সংস্থার কাছে যে প্রধানমন্ত্রী স্টারমার এখনো দেশ পরিচালনায় দায়িত্ব পালনে পুরোপুরি মনোনিবেশ করছেন। আহ, যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকাতে বিদেশে জন্ম নেওয়া মানুষের সংখ্যা দ্রুত বেড়ে এখন যুক্তরাষ্ট্রের জনসংখ্যার একটি বড় অংশে পরিণত হয়েছে। সর্বশেষ সরকারি তথ্যের বিশ্লেষণে দেখা যাচ্ছে যে 2026 সালে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 5,02,00,000। এটি যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার 14.8%। অর্থাৎ প্রতি 7 জন একজন বিদেশে জন্ম নেওয়া। যুক্তরাষ্ট্রের যে 7 জন মানুষ বসবাস করছেন তাদের একজন অন্তত বিদেশে জন্ম নিয়েছেন। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য বিশ্লেষণ করে এই চিত্র তুলে ধরেছে গবেষণা প্রতিষ্ঠান ইউএস ফ্যাক্টস। তাদের তথ্য অনুযায়ী 2014 সালে যুক্তরাষ্ট্রে বিদেশে জন্ম নেওয়া মানুষের সংখ্যা ছিল প্রায় 4,20,00,000। 11-12 বছরে সেটি গিয়ে দাঁড়িয়েছে 5,02,00,000। এবং গত এই দশকে সংখ্যা ধারাবাহিকভাবে বেড়ে যাওয়ায় 2026 সালে 5,02,00,000-এ পৌঁছেছে সেটি। একই সময়ে মোট জনসংখ্যার মধ্যে অভিবাসীর অংশ, যেটি 1 দশক আগে ছিল 13.3%, সেটি এখন বেড়ে 14.8% গিয়ে দাঁড়িয়েছে। রাজনীতি ভিত্তিক পরিসংখ্যানে ক্যালিফোর্নিয়ায় অভিবাসীদের হার সবচেয়ে বেশি। ইমিগ্রেন্ট পপুলেশনের হার ক্যালিফোর্নিয়াতে সবচেয়ে বেশি, 27.7%। ক্যালিফোর্নিয়ার অধিবাসীদের 27.7% অভিবাসী। এর পরে রয়েছে নিউ জার্সি 25%, তারপরে নিউ ইয়র্ক 23.3%। নিউ ইয়র্ক কিন্তু তৃতীয় স্থানে রয়েছে অভিবাসীদের অবস্থানের তুলনায় যুক্তরাষ্ট্রের স্টেটগুলোর মধ্যে। এরপরে রয়েছে ফ্লোরিডা 23.1%, খুব কাছাকাছি নিউ ইয়র্কের। নিউ ইয়র্ক 23.3%, ফ্লোরিডা 23.1%। নেভাডা 19.9%, ম্যাসাচুসেটস 18.8% এবং হাওয়াই 18.6% অভিবাসীর বসবাস। টেক্সাসে 18.4%, ম্যারিল্যান্ড 17.1% এবং ওয়াশিংটন স্টেটে রয়েছে 16.1% মানুষ অভিবাসী সম্প্রদায়ের। বিশ্লেষকদের মতে বড় শহর ও অর্থনৈতিক কেন্দ্রগুলোতে কর্মসংস্থান, শিক্ষা এবং উন্নত জীবনযাত্রার সুযোগ বেশি থাকায় এসব এলাকাতেই অভিবাসীদের ঘনত্ব বেশি দেখা যায়। মেট্রোপলিটন এলাকার মধ্যে মায়ামিতে অভিবাসীদের হার সবচেয়ে বেশি। মায়ামির জনসংখ্যার 42.4% অভিবাসী। অন্যদিকে কিছু ছোট শহরে এই হার 1%-এরও নিচে বর্তমানে। 2028 সালের আগে বাংলাদেশ বিমানের নিউ ইয়র্ক ফ্লাইট চালুর সম্ভাবনা কম বললেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বাংলাদেশের। আমরা জানি যে প্রায় এই পর্যন্ত বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী সহ শীর্ষস্থানীয় ব্যক্তিরা যখনই যুক্তরাষ্ট্র সফরে আসেন তারা বলেন যে দ্রুত বিমানের ফ্লাইট নিউ ইয়র্কে চালু হচ্ছে। এই প্রথম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বে যিনি রয়েছেন তিনি বলেছেন যে 2028 সালের আগে নিউ ইয়র্কে বিমান ফ্লাইট চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং তার এই কথার প্রতিধ্বনিও করেছেন বিমান চলাচল মন্ত্রী। আন্তর্জাতিক এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট সম্পন্ন করা এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে উচ্চতর নিরাপত্তা মান অর্জন না করা পর্যন্ত 2028 সালের আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিউ ইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক রবিবার আজই এই তথ্য জানিয়েছেন ঢাকার একটি হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান আরো বলেছেন আগামী 2 বছরে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার, যেটি ICAO নামে পরিচিত, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি অর্গানাইজেশন, তাদের 2টি গুরুত্বপূর্ণ অডিটের মুখোমুখি হবে বাংলাদেশ। তিনি বলেন এই বছরের অক্টোবর মাসে আইকা অর্থাৎ ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের সিকিউরিটি অডিট অনুষ্ঠিত হবে এবং 2027 সালের অক্টোবরে আরো একটি সেফটি অডিট অনুষ্ঠিত হবে আর কথা রয়েছে। তারপরে যুক্তরাষ্ট্রের বিমান আসার ব্যাপারটি
যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবুজ সংকেত পাওয়া যায়, তখনই বিমান চলাচল শুরু হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে এর কোনো সম্ভাবনা নেই। এবার বিশ্ব আবহাওয়ার খবরে যাওয়ার আগে বিশ্বকাপের খবরটা দিয়ে রাখি। আজকে যে বিশ্বকাপের আহ, আহ, যে খেলাগুলো অনুষ্ঠিত, একটি খেলা এখন চলছে যদিও, আরেক এ পর্যন্ত যে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে তাতে দেখা যাচ্ছে জাপান 4-0 গোলে তিউনিসিয়াকে হারিয়েছে আজকে, এবং তিউনিসিয়া এই পর্যন্ত কোনো ম্যাচে বিজয়ী হয়নি, তারা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। স্পেন হারিয়েছে 4-0 গোলে সৌদি আরবকে। এবং প্রথম দুটি ম্যাচে 4-4 ফলাফল হয়েছে, 4-0 4-0। আর এরপরে বেলজিয়াম ও ইরানের খেলাটি 0-0 ভাবে ড্র হয়েছে। এবং আরেকটি খেলা যেটি একটু আগে ক্যাপ ভার্দে ইউরুগুয়ের সাথে 1-1 গোলে ড্র করেছে, 2-2 গোলে খুব সম্ভবত 2-2 গোলে ড্র করেছে যতটুকু দেখলাম। এখন এবার আসি আবহাওয়ার খেলায়। নিউ ইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ সোমবার 22 জনের জন্য, অর্থাৎ আগামীকাল সোমবার 22 জনের জন্য নিউ ইয়র্কবাসীর একটি জন্য ট্রাভেল অ্যাডভাইজারি বা ভ্রমণ সতর্কতা জারি করেছে নিউ ইয়র্কবাসীর জন্য। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল সোমবার সকালের শেষের দিকে, অর্থাৎ দুপুরের পরে বৃষ্টি শুরু হয়ে তা মাঝারি থেকে ভারী আকার ধারণ করতে পারে। এছাড়া সোমবার বিকেলে এবং পুনরায় সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে বজ্রপাত সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে 0.75% থেকে 75 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে আগামীকাল। তবে কোনো কোনো এলাকায় তা 4 ইঞ্চি পর্যন্ত পৌঁছতে পারে বৃষ্টিপাত। সাধারণত প্রতি ঘন্টায় 0.5 থেকে 1 ইঞ্চি হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তীব্র বজ্র ঝড়ের কারণে এই সময় এই হার ঘন্টায় 1.5 থেকে 2 ইঞ্চি পর্যন্ত হতে পারে। দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 মাইল বেগে বাতাস বয়ে যেতে পারে এবং এর সাথে ঘন্টায় 30 মাইল পর্যন্ত দমকা হাওয়া বয়ে যেতে পারে। বজ্রঝড়ের সময় বিচ্ছিন্নভাবে বাতাসের গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 মাইল পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। জনাব নাজমুল হাসান, আপনাকে ধন্যবাদ, কিন্তু আমরা আরেকটু সময় আপনার কাছে পেতে চাচ্ছি। আমরা জানি যে 23 তারিখ স্টেট অ্যাসেম্বলি নির্বাচন, এবং যেখানে 5 জন বাংলাদেশি অংশগ্রহণ করছে, এবং এই 5 জন বাংলাদেশি অংশগ্রহণকে কেন্দ্র করে আমরা মাঝে মাঝে আলোচনা করি। সো আপনার কাছে এই বিষয় নিয়ে সর্বশেষ কোনো আপডেট আছে কিনা, তাদের নিয়ে কিছু বলার আছে কিনা, রাজনীতির মাঠে তাদের অবস্থান সম্পর্কে নতুন কোনো তথ্যই আছে কিনা আপনার কাছে? না, আমি এই ব্যাপারে গতকাল তো আলোচনা করেছি, আমরা গতকালের অনুষ্ঠানে আলোচনা করেছি যে বাংলাদেশি যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা তাদের প্রচারণাগুলো মূলত বাংলাদেশি ভোটারদেরকে টার্গেট করে। কিন্তু এই ধরনের মূলধারা নির্বাচনে বিজয়ী হতে হলে কারণ বাংলাদেশি ভোটারের সংখ্যা আনুপাতিক হারে খুবই কম, এবং বাংলাদেশি ভোটারদের মধ্যে প্রার্থীদেরকে সামগ্রিকভাবে সকল বাংলাদেশি সমর্থনের ব্যাপারটিও নিশ্চিত করে বলা যায় না যে সব বাংলাদেশি শুধু বাংলাদেশি হওয়ার কারণে তাকে সমর্থন দিবেন, এমনটিও নিশ্চিত করে বলা যায় না, বলা মুশকিল। এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি যারা ভোটার বিভিন্ন এলাকায়, যদিও তাদের সংখ্যা খুবই কম এখনো পর্যন্ত, এই প্রাইমারি নির্বাচনে বাংলাদেশি ভোটারদের আগ্রহ খুব একটা নেই মনে হয়। মেয়র নির্বাচনে যে আগ্রহটা পরিলক্ষিত হয়েছিল বাংলাদেশিদের মধ্যে, ঠিক এইবারের ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে সে আগ্রহের তাপটা কিন্তু আমরা এখনো অনুভব করিনি যদিও। এবং মূলত বাংলাদেশি হয়ে যারা নির্বাচন করছেন তারা তাদের অনেকেই খুব খুব হাতে খুব বেশি সময় নিয়ে নির্বাচনে নামার ঘোষণাটি দেননি। 6-7 মাস, 8 মাস, কেউ হয়তো 9 মাস, 10 মাস আগে দিয়েছেন। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যারা ভোট দেবেন প্রাইমারিতে, সাধারণত ভোট দেবেন, ভোটার প্রাইমারিতে সবসময় ভোটের সংখ্যা খুব কম থাকে যদি প্রার্থী সেরকম আলোচিত না হয়। তবে সেক্ষেত্রে বাংলাদেশি প্রার্থীরা খুব একটা চাঞ্চল্যকর কোনো অবস্থান সৃষ্টি করতে পেরেছেন এমনকি অনুভূত হয়নি আমার কাছে অন্তত। আমি বিভিন্ন এলাকার জনগণের যারা ভোটার তাদের সাথে কথা বলেছি, এবং আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে তারা যে মেসেজ গুলো দিতে চেয়েছেন প্রার্থী হিসাবে তাদের এলাকার জনগণের, এলাকার ভোটারদের কল্যাণের জন্য, সেই মেসেজ গুলো সঠিকভাবে তারা
সেই ভোটারদের কাছে পৌঁছতে পেরেছেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ অবশ্যই অবকাশ রয়েছে। এবং আরেকটি বিষয় যেটি আমি মনে করি সেটি হচ্ছে যে যে কোনো নির্বাচনে বাংলাদেশিরা ইতিহাস সৃষ্টিকর প্রথম নির্বাচনে অংশগ্রহণ করা অবশ্যই ইতিহাস সৃষ্টির ব্যাপার, কিন্তু প্রথম নির্বাচনে অংশগ্রহণ করার আগে যদি প্রস্তুতি পর্বটা সঠিক না হয় তাহলে সেটি ভবিষ্যতে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান কিংবা অংশগ্রহণ করার ব্যাপারে আগ্রহী তাদের ক্ষেত্রে কিছুটা হলেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফেলে যদিও। এবং এই ক্ষেত্রে আমি মনে করি ভবিষ্যতে যারা বাংলাদেশের প্রার্থী যারা মূলধারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান কিংবা নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে আগ্রহী তারা একটু সময় নিয়ে কমিটির কর্মকাণ্ডে সম্পৃক্ত করবেন নিজেদের, কমিটির বিভিন্ন ইভেন্টে যাবে। শুধু বাংলাদেশিদের ইভেন্টে গিয়ে বাংলাদেশিদের কাছে ভোট চাওয়াই কিন্তু মূলধারা নির্বাচনের মুখ্য বিষয় নয় যদিও। কিন্তু আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করি যে যেহেতু নিউ ইয়র্ক একটি মাল্টিলিঙ্গুয়াল সিটি, বাংলাদেশি প্রার্থীদের উচিত হবে বৃহত্তর ভোটারদের কাছে রিচ করার জন্য অন্তত সেকেন্ড আরেকটি ভাষা শেখা, সেটি স্প্যানিশ ভাষা হতে পারে, খুব সহজ স্প্যানিশ ভাষা শেখা। এবং এই জন্য তাদের পক্ষে তাদের যে ভোটিং যে এলাকায় তারা থাকেন, যেমন আমি অনেকেই জানি যে অনেকেই তাদের নির্বাচনী এলাকায় 20, 25, 15, 12, 18 বছর ধরে বসবাস করেন, তাদের সন্তানরা সেখানকার পাবলিক স্কুলে লেখাপড়া করেন, তারা কিন্তু তাদেরকে অন্য কমিটির ইভেন্টে খুবই কমই দেখা যায়। কিন্তু অন্য ইভেন্টের কমিটির লোকজন যখন আমাদের এলাকায় ভোট চাইতে আসেন তারা কিন্তু আমাদের এখানে আসেন, আমাদের কাবাব কিং এসে নাস্তা করেন, আমাদের বৈশাখী রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন, আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে তারা উপস্থিত হন। হয়তো আমরাই তাদেরকে নিয়ে আসি ছবি তোলার কারণে হোক, যে কোনো কারণে হোক, কিন্তু আমাদের কয়জন প্রার্থী তাদের কেন্দ্রে যান। এবং আমরা যারা আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত যারা নির্বাচনে অংশ নেন মূলধারা নির্বাচনে, তারা এই বৃহত্তর তাদের জনগোষ্ঠী তাদের ভোটারদের কাছে রিচ করার জন্য কি কি পন্থা গ্রহণ করেন আর সেটিও দেখার বিষয় রয়েছে। আমি অন্তত কয়েকটি স্প্যানিশ পেপার, যদিও আমি স্প্যানিশ পড়তে পারি না, কিন্তু আমি উল্টে পাল্টে চেষ্টা করেছি জানার জন্য যে তাদের ছবি সম্বলিত কোনো ইলেকশনের নিউজ কোথাও আছে কিনা। আমি কোথাও দেখিনি কোনো নিউজ তাদের। সেখানে আমি অন্যান্য প্রার্থীদের দেখেছি, জেসিকা রামোসের দেখেছি, রোহাসের দেখেছি, তারপর এরিক ডিলানের দেখেছি, আরো অনেকের নিউজ দেখেছি, কিন্তু আমাদের প্রার্থী যারা তাদের কিছু দেখিনি তেমন। তো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে ভবিষ্যতে এবার তো নির্বাচন অনুষ্ঠিত মাত্র কয়েক ঘন্টা পরেই ভোট হবে, কিন্তু ভবিষ্যতে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান মূলধারা নির্বাচনে, তারা মূলধারায় সত্যিকার ভাবে তাদের সম্পৃক্ত করবেন। শুধুমাত্র বাংলাদেশি প্রার্থী হিসাবে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিকদের কাছে ভোট চেয়ে তারা এই নির্বাচনী বৈতরণী কোনোভাবেই পার হতে পারবেন না। আপনার কাছে একদম আরেকটি প্রশ্ন বিশেষভাবে করতে চাই। লং আইল্যান্ড সিটি ডিস্ট্রিক্ট 36-এ আমরা দেখেছি মেরি জুবাইদা নির্বাচনের মাঠে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন ডোর টু ডোর উনি নক করেছেন। তার এই নির্বাচনী পথে আর কোনো বাধা বা নির্বাচনী পথে তার ভোটারদের কাছে যাওয়ার ব্যাপারে আপনার নিজের কোনো ওপিনিয়ন আছে কিনা? আমার একটা অপিনিয়ন আছে সেই ক্ষেত্রে, সেটা হচ্ছে যে কমিউনিকেশন। একজন প্রার্থী তার ভোটারদের কাছে কমিউনিকেট করার জন্য, যেমন ধরেন আমি মেরি জুবাইদার কথাই বলি, মেরি জুবাইদা খুব স্পিক করেন, খুব ভালো কথা বলেন, তার ইস্যুগুলো সম্পর্কে তার স্পষ্ট ধারণা আছে, তিনি কি বলতে চাচ্ছেন সেই ব্যাপারটা তিনি মোটামুটি সম্যক অবহিত। আমি তার বিভিন্ন নির্বাচনী প্রচারণার ভিডিও ক্লিপ দেখে আমার তার মনে হয়েছে। কিন্তু মিসিং যে পোর্শনটা সেটা হচ্ছে যে তার যখনই আপনি এই ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করবেন, সেই মেসেজটাকে আপনাকে যারা আপনার ভোটিং ব্লকের বেশিরভাগ ভোটার তাদের কাছে যেতে হবে। সেই ব্যাপারটাই হচ্ছে ইলেকশনের মূল সাফল্যের চাবিকাঠি। সেই ক্ষেত্রে মেরি জুবাইদা কতটুকু সফল সেটি দেখা যাবে আগামী 23শে জুনের পরে। কিন্তু আমি মনে করি, আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে স্পিচ এবং তার রিচ করার যে কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে আর কিছুটা, যেমন ধরেন আমি উদাহরণ হিসাবে বলি, মেরি জুবাইদা এক সময় জেসিকা রামোসের সাথে কাজ করতেন, জেসিকা রামোসের ফিল্ড ওয়ার্কের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। জেসিকা রামোসের যে কমিউনিকেশন স্কিল আপনি দেখেন, যে বাংলাদেশি বলেন, স্প্যানিশ বলেন, ইটালিয়ান বলেন,
সব ক্ষেত্রে আমি কিন্তু জেসিকাকে লক্ষ্য করেছি, শি কুড ইজিলি রিচ টু দোজ কমিউনিটি, আমাদের কমিউনিটি, চিনি কমিউনিটি। একই অবস্থা জেসিকা রোহাসের ক্ষেত্রে, তারা কত হাসি মুখে। স্টিভেন রাগার কথা যদি বলি, আমি সচরাচর যাদের সাথে আমার ইন্টারাকশন হয়, এই 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 জিনিসগুলো আমাদের ক্যান্ডিডেটদের কাছে কেন মিসিং, এইটা আমার কাছে প্রশ্ন সবসময় লাগে। এই কমিউনিকেশন স্কিলটা খুব ইম্পর্টেন্ট ভোটারদের কাছে। আপনি ইস্যুর ব্যাপারে আপনি অত্যন্ত সিরিয়াস, আপনি গভীর, আপনি ইস্যু সম্পর্কে সচেতন, আপনি জানেন, আপনি বুঝছেন, কিন্তু এই স্কিলটা তো ভোটারদের কাছে কমিউনিকেট করতে হবে। সেইখানেই আমাদের প্রার্থীদের যে 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 শর্টকামিংসটা আমি মনে করি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে প্রফেসর ডক্টর গোলাম মাতবর জয়েন করেছেন। এছাড়া হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে ইকোনমিতে। জাহানারা মেহেরিন আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডাক্তার শাকিলা শিবুকেও দেখতে পাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের এই আয়োজনে থাকার জন্য। আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আমরা জানি যে সুইজারল্যান্ডে একটা বড় ধরনের আলোচনা চলছে এবং এই আলোচনায় খুব স্বাভাবিকভাবে পুরো বিশ্ব তাকিয়ে আছে। তো কি হতে যাচ্ছে, কি হবে, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আসলে হ্যাপি ফাদার্স ডে টু এভরিওয়ান। আজকে তো ফাদার্স ডে আমেরিকাতে। তো দেখুন, এখন যুক্তরাষ্ট্র, আমি কিন্তু সবসময় বলে আসছি আপনাদের এখানে বা TVN24-এ, ইটস নট অ্যাবাউট ইউনাইটেড স্টেটস, ইটস অল অ্যাবাউট ইসরায়েল, অ্যান্ড দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেনিং। যুক্তরাষ্ট্র এবং ইরান কিন্তু কেম ভেরি ক্লোজ টু দিস ডিল, কিন্তু এরা ইসরায়েলরে, বিশেষ করে তাদের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং যে প্রতিরক্ষা মন্ত্রী আছে, ডিফেন্স মিনিস্ট্রি যে মিনিস্টার Netanyahu, এরা কিন্তু দে আর সেইং দ্যাট নো, ইফ উই হ্যাভ টু ডু ইট ইউনিলেটারালি বাই আওয়ারসেলভস উইদাউট ইউনাইটেড স্টেটস, উই আর রেডি টু ডু ইট অ্যান্ড উই উইল ডু ইট। এবং জাতিসংঘে আপনি দেখেছেন বোধহয় যে পার্মানেন্ট মিশনে যে তাদের অ্যাম্বাসেডারের যে অ্যারোগ্যান্স, বিশেষ করে যে ইনভেস্টিগেশন যেটা করেছে লাস্টে আর কি, তাকে তো রীতিমতো সেই ধমকাচ্ছিল আর কি, যে ইসরায়েলের অ্যাম্বাসেডার আর কি পার্মানেন্ট মিশনে। সো দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি ইজ নাও এট দিস পয়েন্ট। কারণ ইরান কিন্তু, আমি বলবো, ওভারঅল ইস এ ভিক্টোরি ফর ইরান এট দিস পয়েন্ট। ইরান কিন্তু সব দিক দিয়ে, এবং অন্যান্য কান্ট্রি, রাশিয়া, চায়না এবং ইউরোপিয়ান কান্ট্রিজগুলো কিন্তু এখন সবাই কিন্তু ইরানকে আর দোষ দিতে পারবে না। কারণ ইরান কিন্তু সব কিছু মেনে নিয়ে আসছিল কিন্তু অনেকটা, এবং যুক্তরাষ্ট্র বলছিল তাদের যে কনফিসকেটেড যে আপনার প্রপার্টিগুলো আছে, ওয়েলথগুলো আছে, সেগুলো বলছে রিলিজ করবে। এবং আমরা দেখেছি প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু টাইম টু টাইম বিভিন্ন নেতানিয়াহুকে স্কল করছে যে আমি তোমাকে ডিফেন্স করেছি, আমি তোমার পক্ষে কথা বলছি, হোল ওয়ার্ল্ড ইজ হেটিং ইউ, ইসরায়েলকে হেট করছে এবং তোমাকে হেট করছে। সো হাউ লং, আমার ট্যাক্স পেয়ারের মানি দিয়ে এই যুদ্ধ চালানো হচ্ছে। থ্যাংকস ফর সেইং দ্যাট। ট্যাক্স পেয়ারের দেশে, বিশেষ করে এগুলো তো সিভিলাইজড কান্ট্রি, এটা যদি ডেভেলপিং কান্ট্রি হতো এতক্ষণে বোধহয় রাস্তায় নেমে যেত মানুষ আর কি। সে কিন্তু এটি স্বীকার করেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প, আমার ট্যাক্স পেয়ারের মানি নিয়ে তোমাকে আমরা ডিফেন্ড করছি, বাট ইউ আর নট গোয়িং এনিওয়্যার। এবং এই যেই সময়ে এই এগ্রিমেন্টটা একেবারে খুব ক্লোজে আসতেছে, তখনই কিন্তু দেখুন আবার সাউদার্ন লেবাননে গিয়ে অ্যাটাক শুরু করেছে, এবং অ্যাটাক শুরু করেছে, লেসনও পেয়েছে। ইরান তো একেবারে ভালোভাবে একটা লেসনও দিয়েছে তাদের উপর, যে অ্যাটাক, পাল্টা আক্রমণ করে আর কি। সো এট দিস পয়েন্ট অ্যাগেইন ইটস অল অ্যাবাউট ইসরায়েল। ইসরায়েল এখন যা আমার কাছে মনে হচ্ছে ট্রজন হর্সের মতো, নোবডি ক্যান স্টপ দেম, দে উইল ডু ইট। এবং এইটাই হচ্ছে আপনার সারা ওয়ার্ল্ডে কিন্তু এই প্রশ্নটা এখন করা উচিত, এই পাওয়ার আসে কোত্থেকে, এই অডাসিটি তাদের আসে কোত্থেকে, এই সবর। আমরা ইরানের বিরুদ্ধে যাচ্ছি, ইরানকে বারবার বলছি নিউক্লিয়ার পাওয়ার তারা কিন্তু অ্যাকোয়ার করতে পারবে না। হাউ অ্যাবাউট ইসরায়েল? অনেক আগে কথা উঠছিল, তারা কিন্তু হাও বলে না, নাও বলে না। এখন তাদের যে একেবারে স্ট্যান্ড অ্যালোন হয়ে যে যুদ্ধ করতে চাচ্ছে, তারা দে আর নট কেয়ারিং অ্যাবাউট ইউনাইটেড স্টেটস অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ইউনাইটেড নেশনকে তো তারা কিছুই মনে করে না। তো স্বাভাবিকভাবে এখন যেটা মনে হচ্ছে, they are the one, they have the ownership of this, there is no way that otherwise they can go for এই আস্ফালন যেগুলো করছে আর কি, তাদের নিউক্লিয়ার পাওয়ারটা নিয়ে গিয়ে। এবং ডেমোক্রেটিক পার্টির কিছু আপনার কংগ্রেস পার্সন কিন্তু এটা এনেছিল, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা ওইভাবে আসছে না। কিন্তু আমার কাছে মনে হয় ইরানকে যেভাবে অ্যাকাউন্টেবল করার চেষ্টা করছে, ইসরায়েলকে অ্যাকাউন্টেবল করা উচিত। কারণ আদারওয়াইজ দ্য হোল ওয়ার্ল্ড অর্ডার যেটা,
একদম টোটালি কিন্তু ওয়ার্ল্ড অর্ডারটা নষ্ট করে দিয়েছে, ইউনাইটেড নেশনকে একটা ইনইফেক্টিভ অর্গানাইজেশনে পরিণত করেছে। এবং তাদের যে অডাসিটি, আমি মনে করি উই নিড টু অ্যাড্রেস দ্যাট ইস্যু, আদারওয়াইজ হোল ওয়ার্ল্ড ইজ গোয়িং টু বি লাইক দিস। এবং তাদের এইখান থেকে অন্যান্য কান্ট্রিগুলো কিন্তু এরকম অডাসিটি দেখার জন্য সাহস করবে। এবং আপনারা দেখুন ইউক্রেনের যুদ্ধ, বিশেষ করে এই যে মিডল ইস্টের ক্রাইসিস, এই সবগুলো মিলে দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের যে একটা পিস স্টেবিলিটি ছিল, সেফটি সিকিউরিটি ছিল, টোটালি কিন্তু এখন নষ্ট করে দিয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে না এখনো যে হ্যাঁ, যুক্তরাষ্ট্র যদি ইভেনচুয়ালি ইয়ে করে এবং যদি স্ট্রংলি দাঁড়ায়, তাহলে হয়তো আপনার ইসরায়েল কয়দিন যুদ্ধ করে ডিফিট টিফিট খায় হয়তো করে যাইতে পারে আর কি। কারণ এখন তারা কিন্তু অ্যাটাক করতেছে, দেখেন তারা এখন ইয়ে করতেছে আঙ্কারাকে, টার্কিকে, বাংলাদেশে কত মাঝে মাঝে বলতেছে। সো দিস ইজ হোয়াট, আপনি দেখেন তাদের যে এখন যে দুরভিসন্ধি এবং তাদের যে বিভিন্ন যে উইশফুল থিঙ্কিং যেগুলো আছে ডিস্ট্রাকটিভ আর কি, এবং বলতেছে তারা আলটিমেটলি কিন্তু আপনার সিরিয়াকে অ্যাটাক করবে, জর্ডানকে, ওই যে তাদের গ্রেটার ইসরায়েল যে প্ল্যানটা আছে আর কি, রিভার টু সি যেটা বলা হয়। এবং আমার কাছে মনে হচ্ছে দে আর অ্যাডামেন্ট এখন এট দিস পয়েন্ট। সো ইফ দে ডি নট হ্যাভ অর দে ডু নট হ্যাভ এনিথিং লাইক দ্য নিউক্লিয়ার হোয়াট এভার ইট ইজ, আমার কাছে আমি কোনো ইকুয়েশন মিলাইতে পারি না আর কি, যে তারা এত দৌরাত্ম্য থেকে দেখাচ্ছে। যুক্তরাষ্ট্রকে এখন বলতে গেলে তারা কিন্তু বাইপাস করে যাচ্ছে এবং স্ট্রেইট ওয়েতে বলে দিচ্ছে যে আমরা নিজের স্ট্যান্ড অ্যালোন হলে আমরা যুদ্ধ চালিয়ে দেবো এবং যুদ্ধ চালিয়ে নেবো। এই গ্রেটা ইসরায়েল ম্যাপ এটাই বলছে যে নেক্সট হবে। আপনার তো আসলে সব আমরা জানি যে মাউন্ট সিনাইয়ের কিছু অংশ দখল করা আছে, এখন লেবাননের, সাউদার্ন লেবাননের যে বলছে যে যেই পর্যন্ত গিয়েছে ওখান থেকে এক পাও সরবে না তারা। আচ্ছা, তারপর যদি এখন যদি সিরিয়া এবং জর্ডান তো আছে, এবং দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি দেয়ার প্ল্যান। তো এই অবস্থায় আছে এখন, there is জি no optimistic or hopeful thing that we can actually celebrate or we can just ease at this point. জি আমরা আমরা আবারও আপনার কাছে আসব। প্রফেসর ডক্টর গোলাম মাতবর এবং জনাব নাজমুল আহসান, আমরা বিশ্ব বাবা দিবস উপলক্ষে একজন বাবার শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য কেমন থাকা দরকার, এই জন্য ডাক্তার শাকিলা শিমুকেও এনেছি এবং ডাক্তার শাকিলা শিমু এই বিষয় নিয়েও কথা বলবে। এছাড়া আমাদের সাথে একজন নতুন ব্যক্তিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের বাংলাদেশে এখানে বড় হয়েছে, তার বাবা মাও গর্বিত বাংলাদেশি, জাহানারা মেহরিন, যে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ইকোনমিতে পড়াশোনা করে এখন জব করছে। জাহানারা মেহরিন, আপনাকে ধন্যবাদ, আপনাকে আমাদের কমিউনিটির অনেকের সাথে পরিচয় করে দিলাম। আপনাকে প্রথমেই যে বিষয়টি বলবো যে এই অর্থনীতি অর্থাৎ ইকোনমি নিয়ে পড়াশোনা করে এখন তো আপনি জব করছেন, তো এখন যুক্তরাষ্ট্রের যে ইকোনমি, এই বিষয় নিয়ে কি বলবেন আপনি? আনমিউট করেন আপনাকে, আনমিউট করতে হবে। Sorry. Assalamualaikum shobaike. First, Boro, thank you to Time TV and Arif Uncle for having me on. For this portion, I will speak in English, and then for any other portion, I will mix my Bangla and English together, because mine is not perfect yet. What Uncle said was very informative and very accurate. Unfortunately, the US is spending a lot of our tax dollars on overseas wars that we have created and that we are now asking them to stop, but we are forgetting that we started it. And due to that, it's creating a lot of inflation because they're spending at least, I forgot the number, but millions per day on the war. And regardless of what President Trump says or doesn't say, because it changes all the time, the funding from Israel is never going to stop from the US. The US will continuously provide funding to Israel no matter what, whether they agree or don't agree, and they are forever linked, unfortunately, and that is why they have so much shawosh and so much, they're able to say whatever, do whatever because of that backing. They have a backing from the world's most powerful military, most we're able to give them almost unlimited funds. And due to that, it's affecting the funding that we're able to aid to other third world countries. We're forgetting about them. The funding that we're able to aid to our people in our own country that we are forgetting about, that's causing inflation of our own money, where groceries now cost more. Rent is up. It's almost everything is unaffordable. Even if you make
over six figures, a good income that used to be was once good, is now no longer that. Both parents now have to work, where before you could have a stay-at-home father or stay-at-home mother, but now because of the cost of living due to the political instability that's causing now our gas prices to go up because the deal is not passing. We are just not implementing our funds properly or accurately, and it's becoming a free-for-all. Wherever the money is thrown, and falls wherever they want it to, that's where it's being spent, unfortunately. And I hope that we can hopefully see a change, hopefully after this administration, where things can kind of go back to how they once were, and that our lives can once again be affordable here in the U.S., and that we're able to help the people in need. Funding was cut to USAID, but that money is now being spent on wars. Funding is cut to science programs to study climate change, to study medicine, vaccines. That is now being spent on wars. A very bad use of our funds, and as an American who was born and raised here, it's very sad to see, but I have hope that we will one day see a change, and hopefully soon. থ্যাংক ইউ ভেরি মাচ প্রফেসর ডক্টর গোলাম মাতবর। ভাইয়া, আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই প্রজন্মের জাহানারা মেহরিনের কাছে, আপনি করতে পারেন এই প্যানেলে যারা আছে। Yeah, I think Maherin said it very eloquently, and I think she addressed and she already predicted and forecasted whatever, that in terms of economy. Yes, এখন আপনারা জানেন যে আবার বোধহয় হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিয়েছেন, এবং যদিও বলা হচ্ছে প্রথম থেকে 15% 20% oil আছে, it's not going to affect US economy. US economy is now it's terrible situation, এবং particularly যে মেহরিন যে সুন্দরভাবে বললো যে এটা মানুষের যে লাইভলিহুড এবং কস্ট অফ লিভিং, যে পারচেজিং পাওয়ার, এটা কিন্তু আমি বিশেষ করে আমি বারবার বলে আসছি, ইটস এফেক্টিং মোস্টলি পিপল লাইক ইউ অ্যান্ড আই, মিডল ক্লাস। They said that upper class is not a problem for them, এবং যারা একেবারে নিচের দিকে আছে সাবসিস্টেন্টেবল, তাদেরকে they are protected by the social safety net in this country. But for the people like us, it's like squeezing the family budget and the livelihood. Inflation বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা কিছু আপনার কস্ট অফ লিভিং বেড়ে যাচ্ছে, এবং প্রাইস হাইকিং হয়ে গেছে প্রত্যেকটা কিছুরই। আমি তো নিজে বাজার করতে গেলে আমরা বুঝি আর কি, যে আগে যেটা $100 দিয়ে করতে পারতাম, it's not possible. That's costing us maybe $170 to $200. So that's what is the situation. So economy এখন mainly আসলে আমি agree করি মেরির সাথে, she addressed all those things. Ultimately, I don't know, how they are going to address this issue. On top of that is like the midterm election আসছে আপনার নভেম্বরে, right? Election আসছে, midterm election, আশা করি এখন এইটা একটা ড্রাইভিং ফোর্স, এবং এটা একটা মেইন কারণ যেটা someone joined, I think need to unmute. আপনি একটু বদরুল ভাই একটু আনমিউট করবেন, আপনার সাউন্ডটা পাশ থেকে আসছে, আপনি একটু আনমিউট করুন, যে মিউট করুন, তাহলে সাউন্ডটা সবাই শুনবে। একটু মিউট করে রাখুন সাউন্ডটা, আপনার সাউন্ডটা একটু মিউট করে রাখুন বদরুল ভাই। জি বলুন। So I do not have any other further the questions. I think we are all on the same track and same note that this is the economy. I don't know how they are going to address it. I'm not an economist, but I hope they should actually address it for the sake of at least midterm election, which is not looking good for President Trump. ধন্যবাদ আপনাকে। আমরা আবারও একটু আসবো আপনার কাছে, আপনারা সবাই প্যানেলে যারা আছেন তারা একটু থাকুন। আমরা বদরুল ভাইয়ের কাছে একটু যেতে চাই। জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বদরুল খান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? বদরুল ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি একটু আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, আপনি মোবাইলটি হরাইজন মোডে আমাদের সাথে যুক্ত হন। ঠিক আছে, আমি একটা মিটিং এ আমার শর্ট করি আমি বলে দিই। আপনি যে সিলেটের, আমরা যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চেয়েছিলাম, সিলেটের আমরা দেখেছি জেলা প্রশাসককে যেভাবে ট্রান্সফার করা হলো, এবং শাহজালাল যে মাজারে আপনার ওয়াকফ প্রপার্টি আমরা জানি, সেখানে হস্তক্ষেপের কারণেই যে ঘটনাটি ঘটেছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? শুনেন, প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে এড করার জন্য।
আর আমি আর একটা চলমান একটা মিটিং এ উপস্থিত আছি, এরপরেও আমি টেইজের বাইরে আসছি শুধু আপনার এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। আমি প্রথমেই বলি, আমরা সিলেট থেকে আসছি, সিলেটের মাটি ও মানুষের সাথে আমাদের সম্পর্ক, কারণ এই মাটির থেকেই আসছি আমরা। আমরা শাহজালালের লোক। আমার প্রথমেই আমি কি বলবো, আমাদের সিলেটের দুঃখ, সিলেটের উন্নয়ন যে সময় হওয়ার সুযোগ আসে তখনই সেটা বাধাগ্রস্ত হয়। বর্তমান জেলা প্রশাসক যিনি আসছেন এবং উনি আসার পরে আমাদের মাঝে একটা আশার সঞ্চার হয়েছিল যে সিলেটের আগামী দিনে সিলেটের উন্নয়নে উনি যথেষ্ট ভূমিকা রাখবেন। সেই ধারাবাহিকতায় উনি যে কাজগুলা করে যাচ্ছেন এবং বর্তমানে যিনি আমাদের শাহজালাল শাহফরানের মাজারের ব্যাপারে উনি যে উদ্যোগটা নিয়েছিলেন, এটা আমরা সবার কাছে এটা প্রশংসনীয় হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, আমি একটাই কথা বলবো, বর্তমান গভর্নমেন্ট এবং যারা এই সিলেটের শাহজালালের মাটি থেকে নির্বাচিত হয়ে সরকারের মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন, তারা সচক্ষে দেখতেছেন আমাদের শাহজালাল শাহপরানের কি অবস্থা। এর পরিপ্রেক্ষিতে উনি যে উদ্যোগটা নিয়েছেন, সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতে উনাকে যে স্ট্যান্ড রিলিজ করা হলো, আমি মনে করি এটা দিয়ে আমাদের সরকারের সায় আছে। নতুবা আমাদের এই শহর থেকে, এই শাহজালালের মাটি থেকে নির্বাচিত হয়ে যিনি উন্নয়নের ধারাবাহিকতা সরকারের লাগে সমন্বয় রেখে করে যাচ্ছেন, আর এই মাজারের ব্যাপারে যে উদ্যোগটা নিয়েছিলেন, এটা সবর দিক থেকে এটা প্রশংসার দাবি রাখে। কিন্তু কেন বর্তমান গভর্নমেন্ট তাকে স্ট্যান্ড রিলিজ করা হলো, আমরা প্রবাসীর পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে যেন সেই আদেশটা যেন তারে রাখার পক্ষে যেন সিলেটের মানুষের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং অনতি বিলম্বে তার স্ট্যান্ড রিলিজ যেন বাতিল করা হয় এবং সরকারকে এবং বাংলাদেশ সিলেট থেকে যারা গভর্নমেন্টে নির্বাচিত মন্ত্রীর দায়িত্ব পালন করছেন, আমি বৃহত্তর সিলেটের জালালাবাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে তাদের কাছে আমাদের আকুল আবেদন, প্রবাসীদের আকুল আবেদন, তারা যেন বর্তমান জেলা প্রশাসককে তার স্বপদে যেন বহাল থাকে, সেই ব্যবস্থা তারা যেন করেন। সেটা আমাদের প্রবাসীদের দাবি, আমাদের বৃহত্তর সিলেটের দাবি। আমি মনে করি সিলেটের মানুষের দাবির পক্ষে তাদের মতামত থাকবে, এই আশা ব্যক্ত করে আমি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং স্বাগতম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। যেহেতু আমি আর একটা অনুষ্ঠানে আছি, কোনো না কোনো ভাবে আমরা আগামীতে সিলেটের উন্নয়নে আপনাদের সাথে সহযোগিতা অব্যাহত থাকবে, সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন, আবারও একটু অ্যানাউন্স করছি, কামানা পারভেজ মিশু, যে ট্রিনিটি ইউনিভার্সিটি থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করেছেন। বিশ্ব বাবা দিবস উপলক্ষে অনেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি একটু ডাক্তার শাকিলা শিমুর কাছে যেতে চাই। আজকে বিশ্ব বাবা দিবস, এই বাবা নামের সাথে তো একটা অদ্ভুত অনুভূতি, স্বর্গীয় অনুভূতি আমরা বলতে পারি। বাবা মানে আমার মনে হয় একটা সন্তান জন্ম লাভ করার পর মায়ের আগে সম্ভবত বাবার ডাকটাই মনে হয় আগে বলে। আমরা সবসময় দেখি যে মারা এটা নিয়ে এক ধরনের আক্ষেপ প্রকাশ করে যে এত কিছু করছি, বাচ্চাটা সবসময় আমার কাছে, বাট আগে কিন্তু বাবাটাই বলে। এবং আমার কাছে যেটা মনে হয় যে বাবাদের কাছে কন্যা সন্তান, সব সন্তানই সমান, কিন্তু কন্যা সন্তান একটি স্পেশাল একটা ছায়া হয়ে থাকে। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। তো আমি যেটা বলতে চাই যে এখানে জাহানারা মেহেরিন আছেন, বাবাকে নিজ টাকা দিয়ে আর্জেন্টিনার টিকিট কেটে খেলা দেখে নিয়ে এসেছেন, নিজে ইনকাম করেছেন। ডাক্তার শাকিলা শিমু আছেন, মিশু আপাও আছেন। আপনাদের কাছে আপনাদের সবাইকে জয়েন করেছি এবং প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আপনিও একজন বাবা, আপনার বাবার হওয়ার অনুভূতি বোধও আমরা এখন অনুষ্ঠানটাকে আরেকটু এইভাবে করে সাজানোর চেষ্টা করেছি। আমি যে কথাটি বলতে চাই ডাক্তার শাকিলা শিমু আপনার কাছে, এই যে বাবা এবং বাবার যে আসলে অনুভূতি বোধ, পাশাপাশি বাবার যে মানসিক এবং শারীরিক দুদিক থেকে একটা বাবাকে কিভাবে আষ্টে পৃষ্ঠে রাখা উচিত, আপনি যদি দর্শকদের জন্য কিছুটা বলতেন। ধন্যবাদ আজ বিশেষ একটি দিন বাবা দিবসে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, কারণ আই এম রিয়েলি প্রাউড অফ মাই ফাদার। আসলে
আমি বলবো আমার জীবনে আমার মায়ের যতটুকু অবদান, আমার বাবার অবদান তার থেকেও বেশি অনেকাংশে। তো আমি এইটা বলতে চাই যে বাবারা আসলে কিন্তু সন্তানদেরকে যতটা ভালোবাসে ততটা কিন্তু প্রকাশ করতে পারে না, এখানে কিন্তু একটা সমস্যা হয়ে যায়। মা কিন্তু সারাক্ষণ পিছনে থাকে, বাচ্চার পেছনে লেগে থাকে, আম, আদরটা দেখাতে পারে, যেটা অনেক অনেক কিছু এক্সপ্রেস করতে পারে সুন্দরভাবে। কিন্তু বাবারা কিন্তু এক্সপ্রেশনটা কম। কিন্তু আগে যেরকম আমরা যখন ছোট ছিলাম আমরা দেখতাম যে একটা মহিলাকে বলা, মানে মহিলা বলতে আই এম প্রেগনেন্ট। এখন কিন্তু কথাটা এরকম আসে উই আর প্রেগনেন্ট, মানে বাবা মা দুইজন মিলেই প্রেগনেন্ট এবং বাবা মা দুইজন মিলেই সন্তানকে বড় করবে। তো এই এই যে টার্মস গুলো এখনকার যুগে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বাবারা দেখবেন যে বেশিরভাগ ফ্যামিলিতে বাবারা কিন্তু সারাদিন মানে আমাদের সাউথ এশিয়ান কমিউনিটি গুলাতে আমরা যদি বলি, এখনো অনেক অনেক জায়গাতেই মায়েরা কিন্তু কর্মক্ষেত্রে যান না ছোট বাচ্চা রেখে, বাবা কিন্তু করেন। তো বাবা কাজ শেষে যখন বাসায় ফেরেন, অনেক অনেক ক্ষেত্রে বাবাদের নিজের প্রতি নিজের সেই কেয়ারটা কিন্তু থাকে না। মানে সন্তানের এবং ফ্যামিলির প্রতি তারা যে ডেডিকেশনটা দেখান ইনকামের দিক দিয়ে, এবং বাচ্চাকে সময় দেয়া, বাচ্চাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া, অনেক ইনিশিয়েটিভ কিন্তু বাবারা নেন। এবং দিন শেষে তারাই কিন্তু সব থেকে বেশি নিজেকে নেগলেক্ট করেন আলটিমেটলি, যেটা আমরা আমরা আসলে ফিল করতে পারি না। মনে করি যে বাবা তো বট বৃক্ষ, এখন বাবা নিজের তো নিজের খবর রাখেনি, কিন্তু এটা কিন্তু সবসময় হয়ে ওঠে না। আমরা সন্তানরা কতবারই বা দেখি বাবা কি খাচ্ছে, কি করছে, বাবার কোনো শরীর খারাপ করছে কিনা, বাবার মনটা খারাপ আছে কিনা, ওটা কিন্তু আমরা আসলে খুঁজিও না, বুঝতেও পারি না। তো আমি এটা বলবো যে বাবা মানে আমরা বাবা দিবস আসলে আলাদা করে ওরকম উদযাপন করার খুব বেশি দরকার নেই। প্রত্যেকটা সন্তানের কাছেই প্রতিদিনই বাবা দিবস হতে পারে, যে আমরা অ্যাপ্রিসিয়েট করা সঠিকভাবে। তো এক একটা এক একটা পারিবারিক কাঠামো এক এক রকম হয়, তবে আহ, বেশিরভাগ ফ্যামিলিতেই আমি বলবো যে বাবাদের অবদানটা যতটা অ্যাপ্রিসিয়েট করা উচিত ততটা করা হয়ে ওঠে না আসলে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার আসবো, বাবাদের মানসিক স্বাস্থ্য কিভাবে ঠিক রাখা যায় সেই প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে। আমরা একটু মিশুর কাছে যেতে চাই। মিশিগান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, যে এখন ইন্ডিভিজুয়াল রিসার্চার হিসেবে কাজ করছেন বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি কমপ্লিট করার পর, এবং বাংলাদেশ ছেড়ে এসেছেন। এই বিশ্ব বাবা দিবসে আপনার কিছু বলার আছে কিনা? ধন্যবাদ আরিফুর রহমান আমাকে এরকম একটি প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আজকে আসলে ফাদার্স ডে, একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও দিনটি আমার কাছে অনেক আনন্দের চেয়ে বেশি স্মৃতি, ভালোবাসা আর শূন্যতার। আমার বাবা 2023 সালে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তখন আমি জানতাম না যে ঠিক কিছু মাস পরে আমি উচ্চশিক্ষার জন্য এই অবস্থানে থাকব। তো আজ যখন পৃথিবীর প্রতিটা চ্যালেঞ্জ নিজে মোকাবেলা করছি, তখন আরো বেশি উপলব্ধি করছি আসলে বাবা কত বড় একটা আশ্রয়স্থল ছিলেন। বাবা ছিলেন আসলে একটি বটবৃক্ষের মতোই। জীবনে যত সমস্যাই আসুক না কেন, আমি শুধু তার কাছে বলেছি আমার সমস্যা, এবং তিনি সেটি খুব অবলীলায় সমাধান করে দিয়েছেন। এখন আমি নিজে যখন সেই ধরনের চ্যালেঞ্জগুলো একা ফেস করি, আমি ফিল করি একটি বাবার ভূমিকা কতটুকু ছিল, বা সন্তান হিসেবে আমি ফিল করতে পারি একটা বাবার ভূমিকা কতটুকু। আমরা অনেক সময় বুঝতে পারি না যে মানুষের প্রেজেন্স যখন থাকে তখন তার যে ইম্পর্টেন্স সেটা ফিল করতে পারি না। অনুপস্থিতি বলে দেয় তার গুরুত্ব কতটুকু। তো যেহেতু আমার বাবা নেই, আমি এখন আসলেই খুব ফিল করি যে আসলে বাবার প্রেজেন্স প্রত্যেকটা সন্তানের জন্য কত বড় যে একটা আশীর্বাদ, বটবৃক্ষের মতো, এবং বলবো যে একটি ছাতার মতো সে সবসময় আমাদেরকে ঘিরে রাখে। তো আজ যখন কোনো সমস্যা আসে প্রায়ই মনে হয় বাবা যদি থাকতো খুব ভালো হতো। আজ আমার প্রতিটি অর্জন, প্রতিটি সাফল্য, প্রতিটি সংগ্রামের পিছনে আমার বাবার ত্যাগ, ভালোবাসা এবং দোয়া জড়িয়ে আছে। তো উনি হয়তো আমার জন্য সবসময় দোয়া করেছেন, এবং এই জন্য আমি আমার ব্যক্তিগত জীবনে বা প্রফেশনাল লাইফে দুটোতেই সাকসেস অর্জন করতে পেরেছি। এবং এত দূরে আসার পিছনে হচ্ছে আমার বাবার অনুপ্রেরণা সবসময় ছিল। আমার বাবা সবসময় বলেছেন, তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি, এবং আমার দোয়া সবসময় তোমার সাথে থাকবে। তো আমি তাদেরকে ভাগ্যবান বলতে চাই যাদের বাবা এখনো বেঁচে আছেন, এবং তারা যেন তাদের বাবাকে আসলে সম্মান করেন এবং সেই মর্যাদাটুকু দেন যে একজন বাবা হিসেবে
তাদের যে ভূমিকা সেটা অতুলনীয়। বাবারা আসলে খুবই চাপা স্বভাবের হয়, তাদের দুঃখ কষ্ট বা তাদের অনুভূতি তারা সবসময় প্রকাশ করতে পারে না। তো সন্তান হিসেবে আমাদের উচিত বাবার কাছাকাছি থেকে তাদের সমস্যাগুলো সমাধান করা এবং তাদের সাথে থেকে সেগুলা একত্রে বোঝা। আসলে পরিবারের মধ্যে থেকে যদি সহজভাবে সেগুলো সমাধান করা যায়, আমার মনে হয় যে প্রত্যেকটা সন্তান এবং বাবা দুজনেই খুব ভাগ্যবান হবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এখন একটু প্রফেসর ডক্টর গোলাম মাতবর আপনার কাছে যাব। তারপরে আপনি দুজনের কাছে শুনলেন বাবার প্রতি অনুভূতিবোধের গল্প শুনলেন। আপনি সবসময় গরু গম্ভীর কথা বলেন এবং আপনার কথায় স্বাভাবিকভাবে বিশ্ব রাজনীতি থেকে শুরু করে সব কিছু চলে আসে, কিন্তু সবার উপরে আপনিও একজন বাবা। আর আমাদের সাথে যারা যারা যুক্ত হয়েছেন, আমরা খুবই মজার একটি গল্প আছে, জাহানারা মেহরিন যে বাবার সাথে একই সাথে আর্জেন্টিনার জার্সি পরে, সে আর্জেন্টিনার ঘোর সমর্থক, সে বাংলাও বলতে পারে একটু একটু, আমরা শুনবো, বাংলা কথাও অনেক শ্রুতি মধুর তার। তো সে খেলা দেখতে গিয়েছিল এবং কি ঘটেছিল সেটাও শুনবো। তার আগে আপনার কাছে যেতে চাই প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আপনার কাছে যে আজকে আপনি বাবা হওয়ার অনুভূতি বোধ সম্পর্কে আপনাকে দর্শকরা ভিন্ন রকম ভাবে জানে, আপনিও একজন বাবা। আজকে বিশ্ব বাবা দিবস, আপনি এই বিশ্ব বাবা দিবসকে নিয়ে কিছু বলুন। ধন্যবাদ। আসলে ডক্টর শিমু এবং মিশু দুজনে খুব চমৎকারভাবে বলেছেন। তবে আমি একটু বলবো যে আসলে আপনি বলেছেন যে বাবার সাথে যে বাচ্চারা বোধহয় বিশেষ করে বেশি, এটা আসলে কম্পেয়ার করা যায় না। এটা মা যেটা করতে পারে এটা বাবা করতে পারে না, এটা বাবা যেটা করতে পারে সেটা মা করতে পারে না। এটা আমি মনে করি কমপ্লিমেন্ট অ্যান্ড সাপ্লিমেন্ট, বোথ প্যারেন্টস আর রিকোয়ার। এবং এটা কার সাথে বেশি এটা খুব ডিফিকাল্ট আর কি। আমরা জানি, আমরা অনেক সময় হার্ড ইস্যুগুলো, যেটা মিশু বললো যে বাবার কাছেই আসলে সলিউশনের জন্য, এটা স্বাভাবিকভাবে এটা কালচারালি এটা হয় ওঠে আর কি। তো আমার ক্ষেত্রে যেটা, I'm just blessed with one daughter, good one. My daughter is now senior director of an investment bank, TIA, $1.6 trillion company, Manhattan head office. She's the senior director, about to become managing director, MBA from University of Houston. তো সে অনেক আগেই বলছে, বাবা তোমাকে আমি ডিনারে নিয়ে যাব, তোমাকে এবং আম্মুকে, আর ওর ছোট্ট একটা মেয়ে আছে। তা বললাম যে দেখো আজকে তো আমার একটা প্রবলেম, আমি আবার কালকে যাচ্ছি নাইরোবি এবং তানজানিয়া কনফারেন্সে আর কি। তো বলছে আমার তো আজকে পিএইচডি প্রোগ্রাম, আমি তো ডিন হিসেবে পিএইচডি প্রোগ্রাম আজকে আমাদের রেসিডেন্সি, সামার রেসিডেন্সি ছিল, 35 ডক্টরাল স্টুডেন্ট আছে। আমরা কিন্তু প্রথম একটা পিএইচডি প্রোগ্রাম, ডক্টর অফ সোশ্যাল ওয়ার্ক ইন হিউম্যান রাইটস লিডারশিপ, ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন দ্য হোল ওয়ার্ল্ড, আমরা 2022 সালে শুরু করছি। তো এক উইক লংয়ের জন্য আসছে অন ক্যাম্পাস, ইটস টোটালি অনলাইন প্রোগ্রাম। তো বলছে আমি তো ডিনারে যেতে পারবো না। তো যাই হোক, তো বলছে আমাকে তুমি পরে আসো, আমি 8টার ভিতরে বাসায় চলে আসবো। তো 8টার ভিতরে এসে বাসায় আসছে, কিন্তু তার আগে আমি বলি আর কি, সে সকালে, দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি, শি কমপ্লিমেন্টেড মি অ্যান্ড উইশ মি দ্য হ্যাপি ফাদার্স ডে। হ্যাপি ফাদার্স ডে, ড্যাড। I want you to know how much I value your continued love, support and guidance. Through every challenge and every milestone, you have been my rock. Someone I can always count on for strength, wisdom and encouragement. Your unwavering presence in my life means more to me than words can express. Thank you for always being there for me and for Ilana, her daughter. And I'm so grateful to have you as my father. Love you. So this is what the feelings of my daughter. And my feelings is that I think if you really can be a guide, can be a support for your children, no matter, daughter. I'm naturally very inclined to daughter because I have one daughter and one granddaughter. And, I have been always very much close to my mother, whom I lost in 2015. এবং আমি আমার ফাদারকে হারিয়েছি আমি যখন ক্লাস 6-এ পড়ি। So we have been 5 brothers, 5 of us, raised by mother, one woman. So বাবা দিবস আমি যেটা মনে করি আর কি, যে আসলে we have to provide support, love, all kinds of things for our children, whether daughter or son. এবং the feelings is always like, meaningful feelings is always productive if you can nurture it over the years. একদিনেই কিন্তু একটা গিফট দিয়ে বা ইয়ে দিয়ে কিন্তু মা বাবার ইয়া পাওয়া যায় না, এবং দ্যাটস নট দ্য কমপ্লিমেন্ট। আমি মনে করি যে আপনি যে বললেন প্রতিদিনই যে বাবা দিবস হতে পারে,
এবং আমাদের বাংলাদেশি কালচারটা বোধহয় আমরা এটা বিশেষ করে আবার কালচারাল কনস্ট্রাকশন এজ এ সোশ্যাল সায়েন্টিস্ট আমি যেটা বলবো আর কি, কিন্তু আমেরিকাতে বা ফার্স্ট ওয়ার্ল্ড এটা করা হয় কারণ তাদের ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটিটা অন্য ধরনের, সুতরাং সো দ্যাট দে ডোন্ট লুজ দিস the compliments to parents, they celebrate this the Father's Day, Mother's Day. বাট অ্যাটলিস্ট আমি মনে করি এখন আমার তো মনে হয় এইখানে যতটুকু আমরা বাংলাদেশি সম্প্রদায় বাংলাদেশি আমেরিকান দেখি হয় তার থেকে বেশি আমি আমার আত্মীয় স্বজন দেখি বাংলাদেশে আরো বড় করে ইটস এ গুড থিং দ্যাট অ্যাটলিস্ট ইউ রেকগনাইজ দেয়ার কন্ট্রিবিউশন, ইট গিভস আস রিয়েলি গুড ফিলিংস। আমার মেয়ের সকালে আমি মেসেজ পেয়ে আমার ভালো লাগলো খুব যে স্বাভাবিকভাবে যাক শি রেকগনাইজ মি and she recognized what I have been doing for her. And I think it's a good feelings and it brings the family together. Because এই আমেরিকাতে বিশেষ করে আমি তো বললাম আমার মেয়ে তো আমি এক সেকেন্ড সময় পায় না, সে যেহেতু হাই পজিশনে আছে, কিন্তু এর মধ্যেই যে আমাকে রিচ করা, আমার সাথে আবার কানেক্ট করা, ব্রিজিং দ্য কমিউনিকেশন, so that's the way that we can keep our relationship productive, healthy and always peaceful. So that's what my feeling. I'm very blessed with my daughter and my granddaughter also. My granddaughter is now 4 years old. আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জাহানারা মেহরিন বাবাকে নিয়ে আর্জেন্টিনার ম্যাচ দেখতে গিয়েছিল আজকে বিশ্ব বাবা দিবসকে কেন্দ্র করে। সে তার বাবারই অনেক প্রিয় সন্তান, অন্যান্য সন্তানের মতোই বাবা দিবসে বাবাকে নিয়ে কিছু বলবেন। আর আর্জেন্টিনার ম্যাচ খেলা দেখতে গিয়েছিলেন, যেটা আপনার সাথে কথা বলতে গিয়ে আমি জেনেছিলাম। দর্শকদের জন্য যদি কিছু বলতেন। আপনি এগেইন করুন, আনমিউট করুন। Sorry. সবাইকে happy Father's Day to everyone. And আমি প্রথম বলবো যে আমি সবচেয়ে I think ওয়ার্ল্ডের মধ্যে আমি সবচেয়ে লাকি child in the whole entire world. যে আমার আম্মু আব্বু যেরকম আমাকে আদর করে, I don't think যে even like the biggest presidents love their kids this way or do for their kids the way my parents do. Especially my আব্বু, যখন আমি জন্ম হয় আমার 2 ভাই আছে, একটা বড় ভাই একটা ছোট ভাই, বাট যখন আমি born ছিলাম আমার আব্বুর reaction was just special, different. আমাদের ফ্যামিলির মধ্যে মেয়ে অনেক কম, আমার সব কাজিন হলো ছেলে, so আমি যখন born it was like it was a big event in the family basically. And আমি সবসময় বলি যে লাইফে মানুষের সোলমেট থাকে, multiple kind, মানুষের হাজবেন্ড ওয়াইফ friends, all these things, soulmate. আমি সবসময় বলি যে আমার আব্বু not just আমার আব্বু, ও আমার soulmate. ও since আমি ছোট ও আমাকে বলে যে তুমি সবার চেয়ে আরো ভালো হবে, তুমি ওরা যে he put in so much confidence in me that it made me believe oh আমি পারবো, anything that seems impossible যে না আমি করতে পারবো। আমার আব্বু সবসময় আমাকে বলে তুমি পারবা no matter what, even public speaking. ওরা জানে আমি একটু shy sometimes with public speaking, but এখনো বলে না তুমি পারবা, তুমি যাও। এজন্য আমি আজকে earlier আসছিলাম and এখন আসছি as well. And I am also অনেক lucky যে আমার আব্বু although এটা একটা stigma for men ওরা ওদের feelings express করে না, I am very lucky যে আমার আব্বু অনেক express করে, সবসময় I love you বলে, text করবে, আমি একটু কাজে গেলেও আমাকে বলবে I miss you, I love you, text করবে। যখন গাড়ি চালাইতো হাত পিছন দিত যে আমি একটু ধরি ওর হাত while he's driving. So in that way I'm very lucky that I have a very expressive father. Even আমার আব্বু একটা businessman, business for 30 years he's been doing business, and এখনো সব small big business decisions সবসময় আমাদের 3 বাচ্চাদের সাথে ডিসকাস করবে। And even আমার খারাপ ভালো আমি আমার আব্বুর কাছে যাই, any big decision in my life 100% first person আমি কল করি আমার আব্বু, even before my আম্মু। But I have to give props to my mom as well. আমার আম্মু is the most exceptional person in the world, and I think Allah ওদেরকে match করছে for a reason. The two most exceptional people ওরা match করছে। আম্মু did a great job আব্বুকে choose করা, আব্বু did a great job আম্মুকে choose করা। And now as like এখন আমি বড় হয়ে গেছি, ইনকাম করি, I got my education at Harvard University. যে আমার আব্বু আমাকে সবসময় encourage করছে like oh Ivy League apply, and I was like না আমি পারবো না, হবে না, I don't want that disappointment. He's like no তুমি পারবা। And then যখন কোশ্চেন হয়েছে it was like oh আব্বু তুমি বলছো এজন্য করতে পারছি, and because of him আমার success in my life। And
I now আমি চেষ্টা করি just 1% or 0.5% ওরা যেরকম আমার জন্য করছে আমি কোনোদিন পারবো না, but even just 1% আমি দিতে পারলে I'm happy. So এর জন্য আব্বু মেসি fan, World Cup, love soccer, football. So আমি আব্বুকে সারপ্রাইজ করে Amazon ব্যাগে ঢুকাইছি টিকেট and jersey. And আমি আব্বুকে বলছি, oh, I think তোমার জন্য মেলে something আসছে, আমাদের Amazon প্যাকেজ সারাক্ষণ আসতে থাকে. And he was like, okay. And I was like, oh, খুলো দেখো কি. Then আব্বু খুইলা প্রথমে বুঝতে পারি নাই. And then finally ticket to দেখছে and he was like, wow, very excited. So then I was like, hey, this is my early Father's Day gift to you, and something to just, আমার আব্বু, memories make করতে চাই as much as possible, and just to show আমার আম্মু আব্বু কত ভালো, আমাদেরকে আদর করে, কত ভালো মানুষ। আমরা 3 বাচ্চা, after we're all adults, we all make income, we still সবাই বাসা থাকি, আম্মু আব্বুর সাথে আমরা থাকতে চাই। and আমি সবসময় বলি like যতদিন আমি থাকতে পারি আমি থাকবো বাসা, like আমার আম্মুর রান্না আমি কোনোদিন পাবো না if আমি মুভ আউট করি। আমি যতদিন আমার আম্মুর রান্না খাইতে পারি আমি খাবো, যতদিন আমি আমার আম্মু আব্বুর বিছনাতে আমরা 3 বাচ্চা যায় কথা বলি, বসি like 2-3 ঘন্টা আমরা কথা বলি every day almost. and এখন আমার 2 বাবিও আসে, and আমার এখন 2টা niece আছে, we all share, we go to my parents bedroom and আমরা ঘন্টার পর ঘন্টা we talk. World Cup এখন হইতেছে, আমরা বেসমেন্টে যাই, আমরা সবাই মিলে পপকর্ন, আইসক্রিম, সবাই মিলে গেম দেখি। It's just it shows our parents are যেরকম parents যে we want to be with our parents, we want to be surrounded with them. I want to make as many memories as I can with my parents, and আমি সবসময় বলি যে if I ever do move out and get a বাসা, যে ওদের permanent address আমার বাসা হইতে হবে, নাহলে আমি কথা বলবো না ওদের সাথে। I was like, আমার 2 ভাই বাসা তুমি visit করতে পারো, but if permanent address তোমার লাইসেন্স যে থাকবে has to be my address. So again, I'm very lucky and I try to take care of my আব্বু। আমি সবসময় বলি যখন আমার আব্বু আমার সাথে আসে ও like বাচ্চার মতন হয়ে যায়, like আমি বোর্ডিং পাস আমি বাইট করি, আমি মেক শিওর করি ও কি খাইছে, তারপর তোমার কি চার্জার আছে, তোমার কি হেডফোন আছে প্লেনে থাকলে, or ওয়াইফাই কানেক্ট করে দেয়, every little thing আমি যত পারি to make his life easier আমি চেষ্টা করি। Since I was little, my আব্বু had a heart attack. He was in the hospital at like 4 to 6 weeks. আমি প্রত্যেকদিন ওর সাথে ছিলাম, রাতেও ঘুমাইতাম, because I wanted to be there in case anything happened. I wanted to make sure যে যখন doctor আমি একটু medicine পড়ছি in my earlier stages of my college life, so যে আমি বুঝি যে I wanted to be there and make sure যে anything the doctor says that I'm there to make sure things are handled correctly. খুব So সুন্দর, খুব ভালো। yeah. অনেক অনেক কথা শুনলাম আমাদের Yeah, অনুষ্ঠান sorry. একদম না ইটস ওকে, অনেক ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স, এবং বাবা দিবসে আমরা অনুষ্ঠান শেষ করতে হবে। আমি 1 মিনিটের জন্য বাবাদের মানসিক স্বাস্থ্যের জন্য ডাক্তার শাকিলা শিমুকে বলবো, পৃথিবীর সব বাবাদের উদ্দেশ্যে, সন্তানদের উদ্দেশ্যে আপনি যদি বাবার মানসিক স্বাস্থ্যের জন্য কি করা দরকার একদম ছোট করে বলতেন, তারপরে আমরা অনুষ্ঠানটি শেষ করব। জি, আমি একটা ব্যাপারে একটু বলতে চাই প্রথমেই যে একটা বেবি যখন প্রথমে জন্ম হয় তারপরে কিন্তু বাবা মা দুজনের উপর দিয়ে অনেক স্ট্রেস যায়। এখনকার যে জেনারেশন, এখন যারা বাবা হয় আমরা দেখি যে বাবারাও কিন্তু বাচ্চাদের টেক কেয়ার করে। বাবারা যারা আমেরিকায় থাকে অনেকেরই মানে নিউক্লিয়ার ফ্যামিলি, তারা এমন না যে দাদি নানি সবাই আছে, ওরকম না। তো আমি যেটা মনে করি যে প্যারেন্টিং সাপোর্ট গ্রুপ গুলাতে, পিয়ার গ্রুপ গুলাতে ওরা জয়েন করতে পারে, কিছু সাপোর্ট নিতে পারে, বা স্লিপ ডিপ্রাইভেশন নিয়ে কাজ করতে পারে, বা সাপোর্ট জোগাড় করতে পারে। I pay somebody and get a nanny earlier, as early as possible. So sleep deprivation এবং বেবির কেয়ার গিভিং এর ক্ষেত্রে বাবা মা দুজনেই শেয়ার করা, এটা খুব ইম্পর্টেন্ট। নাহলে দেখা যায় যে বাবা দিনের বেলা জব করছে, রাতে বাচ্চা টেক কেয়ার করছে, এতে করে বার্ন আউট হয়ে যায় বেশি, বা মেন্টাল স্ট্রেস গুলা আসলে একটা সময় অনেক সময় করা যায় না। আরেকটা যেটা বলতে চাই যে ফিনান্সিয়াল ব্যাপারগুলা, আমাদের বাবারা যেরকম, আমি যেই জেনারেশন থেকে এসেছি, আমাদের বাবারা কিন্তু ফিনান্সিয়াল ব্যাপারগুলো আমাদের সাথে অতটা শেয়ার করতে চাইতো না। মানে আমি একটা চাচ্ছি খুব এক্সপেন্সিভ কিছু, দে আর লাইক ওকে ইউ ক্যান হ্যাভ ইট, কিন্তু আমাদের সাথে যে শেয়ার করা যে আমাদের লিমিটেশনস এতটুকু, আমাদের বাউন্ডারি এতটুকু, ওইটা অনেক সময় কিন্তু করে না। দেখা যায় বাচ্চার হ্যাপিনেসের জন্য বাবারা অনেক এক্সট্রা মাইলস চলে যায়, যেটা বাবার মেন্টাল হেলথের উপর একটা টোল চলে আসে।
তো আমি আমি যেটা মনে করব যে বাবাদেরকে একদম বেবি জন্মের শুরু থেকে একটা মাইন্ডসেট আনতে হবে যে আমি আমার বেবিকে কতটুকু দিব, এন্ড আমার নিজের মেন্টাল হেলথকে ডিস্ট্রয় করা এমন কিছু আমি করব না। তাছাড়া যে অনেক এখন এখন যেরকম অনেক অপশনস আছে, মেডিটেশনস আছে, পিয়ার সাপোর্ট গ্রুপস আছে, প্যারেন্টিং, বাচ্চা যখন একটু বড় হয়ে যায় তখনও দেখা যায় এখন আমরা আরেকটা জেনারেশনের কথা আমি যদি বলি, বিশেষ করে বাংলাদেশে বা এখানেও কিছু আছে যে বাবা মা অনেক বয়স হয়ে গেছে, মানে 70-80 বছর বয়স। তো দেখা যায় যে তার নাতি নাতনিদের কেয়ার গিভিং করতে করতে দেখা যাচ্ছে তারা বাচ্চাদের উপর একটা 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 কানেকশন গ্যাপ চলে আসতেছে, যে ওনারা চাচ্ছে মানে ওনারা একটু রেস্ট নিতে চাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে নাতি নাতির কেয়ার গিভিং এর জন্য ওনারা আবার নতুন করে সেই প্যারেন্টিং এর মতো আরেকটা জার্নি শুরু করতে যাচ্ছে। সো আমি আমি যেটা মনে করি যে এই এই জিনিসগুলোর জন্য আরো কমিউনিকেশন ভালো হওয়া দরকার, কমিউনিকেশনটা সহজ হওয়া দরকার ফ্যামিলিগুলোর ভিতরে। অনেক অনেক রকমের চ্যালেঞ্জেস আসে, চ্যালেঞ্জেস গুলোর জন্য সবাই ভাগাভাগি করে নিতে পারে, শুধু একজন মা বার্ডেনটা নিবে বা শুধু একজন বাবা নিবে এইটা যেন না হয় আসলে। আম, জি, তো আমার আমার মনে হয় এটাই আমার বলার ছিল। আপনি আর চমৎকার আপনাদের বলেছেন। স্পেসিফিক কোনো কোশ্চেন জি, থাকে আসলে? না, ওভারঅল খুবই চমৎকার হয়েছে। প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আপনি দীর্ঘ সফরে যাচ্ছেন আমরা জানি। আপনি টাইম টেলিভিশন পরিবারের সাথে সবসময় সম্পৃক্ত থাকেন, আপনার জার্নি শুভ হোক। আর আমরা একদম অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি এই মুহূর্তে, আপনি আর কিছু বলবেন কিনা একদম ছোট করে যদি বলতেন। আমি একেবারে ছোট্ট করে যেটা বলবো, আসলে দেখুন, আমি বদরুল সাহেব যে চলে গেলেন, ডিসি সারওয়ার আলম যাকে আপনার যে তাৎক্ষণিকভাবে যে রিলিজ করলো, দিজ আর দ্য প্রাইড অফ বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন। ইটস অ্যান অনেস্ট, যে কিন্তু আরঙের বিরুদ্ধে গিয়েছিল আপনারা জানেন আর কি, এবং সে সবসময় কিন্তু অনেস্টি দেখে কিন্তু কাজ করেছে। এবং আমার আরো দুঃখ লাগলো তার সাথে আবার আরেকজনকে অ্যাড করছে, যে হচ্ছে আমার ডিরেক্ট স্টুডেন্ট, আমার আন্ডারে পিএইচডি করছে ইউনিভার্সিটি অফ মিলান থেকে, আমি এখান থেকে সুপারভাইজ করছি, এখানে ওয়ানসি থাকে আমি ট্রেজারার শাহজালাল বিশ্ববিদ্যালয়ে। ইসমাইল হচ্ছে অত্যন্ত অনেস্ট এবং ডেডিকেটেড আল্লাহ এবং ভক্ত এবং খুব ফেইথফুল একটা লোক, এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আনছে। এই অনেস্ট অফিসারগুলোকে কিন্তু এইভাবে যে আপনার পলিটিক্যালি যে আপনার ভিকটিম করে ফেলতেছে, এটা তো তাদেরকে করছে না, এটা আমাদের নেশনকে ডিপ্রাইভ করছে। এর আগে কয়েকদিন আগে একটা ভদ্র মহিলা একদম সিভিল সার্ভিসের ডেপুটি সেক্রেটারি বোধ হয়, তাকে ওয়েস্টার্ন রিলিজ করলো একটা মন্ত্রণালয় থেকে। এর আগে একটা ছিল, সেখান থেকে রিলিজ করছে। তার দোষ কি? সে অনেস্টির সাথে কাজ করছে। তো এই জিনিসগুলো আমার মনে হয় আমাদেরকে একটু বোধহয় সবাইকে, বিশেষ করে আপনি যে টাইম টেলিভিশনের মাধ্যমে যেটা তুলে ধরেছেন, এটা কিন্তু বদরুল সাহেবকে যে ফ্লোরটা দিয়েছেন, আমার কাছে মনে হয় আমাদের বোধহয় সিভিলিয়ানদের, সোশ্যাল সমাজ বলেন যেটাই বলেন, বা প্রেশার গ্রুপ যারা আছে, লবিজ যারা আছে, উই শুড অ্যাকচুয়ালি গো এগেনস্ট দিস। এবং আমরা দেশটাকে কিন্তু আমরা চাই একটা শান্তি শৃঙ্খলার মধ্যে এবং যাতে কোনো ধরনের এখানে যে বিশেষ করে যে বর্তমানে বাংলাদেশের যে করাপশনটা হাইয়েস্ট লেভেলে, যেটা বর্তমানে না আমি বলবো গত 20-23 বছর, এগুলো কিন্তু আপনি ইউ ক্যানট স্টপ ইফ ইউ ডু নট হ্যাভ এ ডেডিকেটেড, অনেস্ট এবং ক্রেডিবল যদি আপনার অফিসার না থাকে। তো আমি আশা করি সারোয়ার আলমের ব্যাপারে কিন্তু একটা ইকুইটেবল একটা জাস্টিস হবে, এবং ইটস ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন ইন দ্য কান্ট্রি। জি, ধন্যবাদ প্রফেসর ডক্টর গোলাম মাতবর, জাহানারা মেহেরিন, মিশু আপু, আপনাকে এবং ডাক্তার শাকিলা সুমন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই আয়োজনে যোগদানের জন্য। ধন্যবাদ আরিফ। দর্শক, আজ এই পর্যন্তই টাইম এক্সক্লুসিভ। তবে আজ শেষ করার আগে বিশ্ব বাবা দিবস নিয়ে আবারও দুটি কথা না বললেই নয়। যাদের বাবা এখনও বেঁচে আছেন সেই সব সন্তানদেরকে আমি বলবো, বাবাকে ভালোবাসার চাদরে জড়িয়ে রাখুন। ভালোবাসার এমন একটি আস্তর দিন যেন সে সব সময় ফিল করে যে তার সন্তান তার পাশে আছে। এখনকার অনেক সন্তানই আছেন বাবাদের সাথে কথা বলতে কিছুটা কার্পণ্য বোধ করেন, ব্যস্ততার ভিড়ে কোথায় যেন হারিয়ে যান। কিন্তু বটবৃক্ষের মতো যে ছায়া আপনার পাশে আছে সেটিকে কদর করুন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। Hey, my name is Mohammed Mola. I'm running.